ড্রামার শুরুতেই আমাদের গল্পের হিরো জুন আমাদের গল্পের নায়িকা সুকে বলছিল আমাদের 1 বছরের জন্য বিয়ে হবে, এটা আমাদের চুক্তিপত্র। আর সপ্তাহে 20 বার আমরা কাছে আসবো যতদিন তুমি গর্ভবতী না হয়ে যাও। বিয়ের পরে তুমি 2 মিলিয়ন টাকা পাবে আর সে বাচ্চা আমার হবে। সু বলে, কি বাচ্চা? জুন বলে, হ্যাঁ, যদি এগ্রিমেন্টের সময় তুমি মা হও তাহলে এই বাচ্চা জিয়াং পরিবারের হবে আর ক্ষতিপূরণ হিসেবে তুমি আরো 3 মিলিয়ন টাকা পাবে। সু বলে, তুমি কি আমাকে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন মনে করো? জুন বলে, তোমার বোনকে বাঁচানোর জন্য তুমি কি 1 বছর পর্যন্ত কোনো মেশিন হতে পারো? সু পাস্টের কিছু কথা মনে করছিল। সুকে বলা হয়েছিল আপনার বোনের হসপিটাল বিল 30,000 টাকা হয়েছে, আজকে যদি এ টাকা পে না করেন আপনার বোনকে হসপিটাল থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে হোটেলে জুনকে ওর মা বলছিল তোমার যাও পরিবারের মেয়েকে বিয়ে করতেই হবে, না হলে আমি কিন্তু মরে যাব। জুন তো অনেক বেশি রেখেছিল। তখনই সেখানে সু আসে ফুড ডেলিভারি করার জন্য। জুন সেখানে দরজা খোলে। সু বলে, এই নেন এসব কিছু আপনার জিনিসপত্র, প্লিজ আমাকে একটা ভালো রিভিউ দিবেন। সেখানে জুন ওকে অনেক ভালোভাবে দেখে আর ওকে বলছিল তুমি তো বৃষ্টিতে পুরোই ভিজে গেছো, তুমি নিজেকে ভালোভাবে মুছে তারপর যাও। সু বলে, না আমার আরও ডেলিভারি আছে। এ কথা বলে ও তো যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই সেখানে মাথা ঘুরে পড়ে যায়। আধা ঘন্টা পর ওর জ্ঞান ফিরে আর ও নিজেকে জুনের রুমে দেখতে পায়। সেখানে জুন ওকে বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে আর এ নাও হানি ওয়াটার। সু বলে, সরি, আমি আপনার জামা কাপড় খারাপ করে দিয়েছি, আমি আপনাকে কম্পেনসেশন দিচ্ছি। সু তো সেখানে ওর ব্যাগ চেক করে আরও চিল্লাচ্ছিল, আমার 21,000 টাকা কোথায় গেল? আমি আমার বোনের মেডিকেল বিল এখন কিভাবে পে করব? সেখানে জুনোকে বলে, আমি কি তোমার নাম জানতে পারি? সু বলে, আমার নাম হচ্ছে সু। জুন বলে, তোমার বোনের চিকিৎসার জন্য তোমার কত টাকার প্রয়োজন? আমি তোমাকে চিকিৎসার সব টাকা দিব। সু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? জুন বলে, তোমার 1 বছর পর্যন্ত আমার ওয়াইফ হওয়ার নাটক করতে হবে আর আমাকে বিয়ে করতে হবে। আমি আমার পরিবার থেকে বাঁচার জন্য এসব কিছু বলছি। 1 বছর পর তারপর আমরা ডিভোর্স নিয়ে নিব আর আমি তোমাকে 2 মিলিয়ন দিব। তারপর দেখা যায় ও তার বোন তিয়ানের কাছে ছিল। তার কাছে নার্স আসে আর বলে, আপনি এখনো আপনার বোনের মেডিকেল বিল পে করেননি, তাছাড়া ইনজেকশনের জন্য আরও 8,000 টাকা পে করতে হবে। শুধু সেখানে কার্ড দেখছিল, হঠাৎ করে সেখানে তার বোনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি করে সেখানে ডক্টর চলে আসে আর তাকে বাইরে করে দেয়। শুধু অনেক বেশি প্যারেশান হয়ে যায়। তখনই ওর কাছে জুনের মেসেজ আসে, 9টা পর্যন্ত ম্যারেজ ভেন্যুতে আমি তোমার জন্য অপেক্ষা করব। শুধু জলদি করে সেখানে যাওয়ার জন্য বের হয়ে যায়। ও তো গাড়িতে বসে জুনের ব্যাপারে সার্চ করে আর ও জানতে পারে জুনের প্রপার্টি বিলিয়নের থেকেও ওপরে। তার অনেক বড় ব্যবসা আছে আর তার পরিবার যাও পরিবারের মেয়ের সাথে ওর বিয়ে দিতে চায়। এরকম ভাবেই দেখা যায় ও তো ম্যারেজ বেরুয়েতে পৌঁছে যায়। ও তো দৌড়ে সেখানে জুনের কাছে যাচ্ছিল, এরকম ভাবে হঠাৎ করেই উপরে যাবে, জুনোকে ধরে ফেলে। সেখানে জুনোকে বলে, তুমি তো একেবারে সময় মতো এসেছো, 9টা বাজতে আর মাত্র 2 মিনিট আছে। সেখানে সু বলে, হসপিটালে আমার বোনের অবস্থা অনেক বেশি খারাপ, তুমি কি জলদি করে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারো? জুন বলে, তুমি চিন্তা করো না, একবার এগ্রিমেন্ট সাইন হয়ে যাক, তারপর আমার অ্যাসিস্ট্যান্ট সব কিছু সামলে নিবে আর তোমার বোন সব থেকে ভালো চিকিৎসা পাবে। বর্তমানে সে সব কিছু ভেবে সেখানে সাইন করে ফেলে। তারপর সেখানে দুইজনের ফটো সেকশন চলছিল। জুন তো সুকে বলে, তুমি স্মাইল করো। তারপর দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস, মিস সুয়ের বোন এখন ঠিক আছে, তাকে আইসিইউতে ঢোকানো হয়েছে এবং তাকে সব থেকে ভালো ভিআইপি রুম দেওয়া হয়েছে। সু তো সেখানে শান্ত হয়। জুন বলে, এখন তোমার পালা। সু বলে, তোমার কথার মানে কি? জুন বলে, আমরা ওল্ড হাউসে যাব আমার মায়ের সাথে দেখা করার জন্য। তারপর গাড়িতে ও সুকে বলছিল, তোমার জামা কাপড় ঠিক নেই, তুমি এই জামা পরো। সু বলে, এটা তো অনেক বেশি দামি। জুন বলে, তুমি চিন্তা করো না, তোমার 2 মিলিয়ন টাকা থেকে আমি এই টাকা কেটে রাখবো। জুন তারপর সেক্রেটারিকে বলে, তুমি বাতাস নেওয়ার জন্য বাইরে চলে যাও, গাড়িটা একটা জায়গায় থামাও। সেক্রেটারি বের হয়ে যায়। সু বলে, তুমি বের হচ্ছ না? সেখানে জুন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে দেখবো না। আর সে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। সেখানে শুধু জামা নেওয়ার জন্য এগিয়ে আসে আর ও যখন পড়ে যাবে জুন ওকে ধরে ফেলে আরও সুকে বলে, আমি তোমাকে দিচ্ছি। তারপর সু সেখানে কোনো রকম ভাবে জামাটা পরে, কিন্তু জিপার লাগাতে পারছিল না। সেখানে জুনুকে সাহায্য করে আর বলে, তোমাকে এই জামায় অনেক সুন্দর লাগছে।
এখানে শুয়ে হার্টবিট তো অনেক বেশি বেড়ে যায়। তারপর জন্তু শুকে নিয়ে ওল্ড হাউসে চলে আসে। সেখানে সবাই তাকে ম্যাডাম বলে গ্রিট করছিল। জুন সবার সামনে শুয়ের হাত ধরে ভেতরে চলে যায়। অন্যদিকে জুনের মা তো অনেক বেশি রেগেছিল, আর সে শুকে বলে, আমি বলছি তুমি নীল ডাউন হয়ে বসে পড়ো। সেখানে জুনোর হাত ধরে আর বলে, মা আমি আপনার পুত্রবধূকে আপনার সাথে দেখা করাতে এনেছি। মা রেগে যায় আর বলে, আমি জানি না তুমি কোন রোড থেকে এই মেয়েকে তুলে নিয়ে এসেছ। সেখানে সু বলে, ম্যাডাম হ্যালো। জুনের মা ধরে ওকে দেখে এবং আবারও তার হাত পরিষ্কার করতে শুরু করে। মা জুনকে বলে, তাকে দেখেই মনে হচ্ছে সে কোনো বড়লোক পরিবার থেকে বিলং করে না। সেখানে জুনোকে ধরে আর মাকে বলছিল, মা তার প্যারেন্টস আগে এই শহরের প্রফেসর ছিল, কিন্তু কিছু বছর আগেই তারা মারা গেছে। মা তো সেখানে এসব কথা একেবারেই বিশ্বাস করে না আর সুখের ব্যাপারে জিজ্ঞেস করছিল। জুন রেগে যায় আর বলে, মা অনেক হয়েছে, এত প্রশ্ন করার কি হয়েছে। মা বলে, আমি জানি এই মেয়ে সবকিছু বানিয়ে বানিয়ে বলছে। আর সে সুকে বলে, তুমি আমার ছেলেকে কিভাবে ফাঁসিয়েছ। সু বলে, আমি আমার প্যারেন্টসের মৃত্যুর ব্যাপারে কোনো মিথ্যাই বলিনি। আর জুন আর আমার সম্পর্কের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে আমাদের প্রথম নজরেই ভালোবাসা হয়ে গিয়েছে আর আমরা একে অপরকে বিয়েও করে নিয়েছি। মা রেগে সেখানে সার্টিফিকেট ছিঁড়ে ফেলবে, তার আগে সেখানে মেয়েরা শেয়ার বলে, ম্যাডাম মিস চাও এসেছে। মা তো সেখানে চাওকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয় এবং সুকে জুনের বান্ধবী হিসেবে পরিচয় করায়। চাও তো জেলাস হয়ে সুকে জিজ্ঞেস করে, তুমি কি স্টুডেন্ট। সু বলে, হ্যাঁ, এখন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। সেখানে যাও বলে, আমি বুঝতে পারছি না জুন আবার কলেজের বন্ধু কোথা থেকে পেল। জুন তো সুয়ের হাত ধরে আর বলে, সে আমার কোনো বন্ধু না, সে আমার ওয়াইফ হয়। সেখানে যাও বলে, আগের বাড়ি তো গ্র্যান্ডপা বলেছিল আমরা অনেক ভালো কাপল, আমাদের বিয়ে ফিক্স হয়েছিল, কিন্তু হঠাৎ করে তুমি কেন বিয়ে করলে। জুন বলে, এটা আমার নিজের ব্যাপার, এটা আবার কেন জানাতে হবে। যাও তো সেখানে সুকে তার প্যারেন্টসের ব্যাপারে জিজ্ঞেস করে। সু বলে, আমার প্যারেন্টস আগে প্রফেসর ছিল। যাও বলে, ও আচ্ছা, তুমি যে সিটির ব্যাপারে বলছো সেই সিটিতে আমার আঙ্কেলও আছে আর সেও অনেক বড় প্রফেসর। আমি তাকে কল করে সব খোঁজ খবর নিচ্ছি। শুধু ভয় পেয়ে যায় যে সত্য সবার সামনে চলে আসবে। সেখানে জুন বলে, অনেক হয়েছে। যাও বলে, আমি তো মজা করছিলাম। আর মাকে বলে, আন্টি আপনি তো জানেনই আজকালকার মেয়েরা টাকার জন্য বড়লোক ছেলেদেরকে পটায়। কি জানি সে বাইরে একরকম এবং ভেতরে আরেক রকম, মানে এরকম তো হতেই পারে আর কি। যাও তো মাকে উস্কিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মা তো রেগে সেখানে জুনকে বলছিল, আমি সুকে আমার পুত্রবধূ হিসেবে মানি না, কারণ আমার বাড়ির বউ শুধুমাত্র যাও হতে পারে। আর সে সার্টিফিকেট ফেলে দেয়। জুন সেটা ওঠায় আর বলে, মা সু আমার ওয়াইফ, আমি ডিসাইড করব সে আমার যোগ্য কিনা। মা তখন সেখানে সুকে বাড়ির বউ হওয়ার জন্য যেসব নিয়ম কানুন শিখতে হয় সেসবের কথা বলে। সেখানে সার্ভেন্ট আসে স্যুপ নিয়ে। সেখানে মা বলে, এসব পান করলে গর্ভধারণ ক্ষমতা বেড়ে যায়। জুন বলে, মা এগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মা বলে, তুমি চুপ থাকো, তুমি যদি এতই চাও সুকে আমি পুত্রবধূ হিসেবে মেনে নেই, তাহলে তার এই স্যুপ খেতেই হবে, আর না হলে এখান থেকে যেতে পারো। সু দাঁড়িয়ে পড়ে এবং তার বোনের কথা ভেবে সে স্যুপ খেয়ে ফেলে। আরও জুনের মাকে বলে, আমি কি এখনই বাড়িতে থাকতে পারি। মা বলে, আজ থেকে তুমি এই বাড়ির সব নিয়ম কানুন শিখবে। জুন তো সেখানে সুয়ের হাত ধরে ওকে নিয়ে যায়। পেছন থেকে মা সেক্রেটারিকে বলে সুয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিতে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে তো সুয়ের অনেক বমি বমি ভাব হচ্ছিল। জুন বলে, আমি বিশ্বাস করে বলতে পারি সেই স্যুপে কোনো পয়জন ছিল না। সু বলে, আজকের কাজ কি এখানে শেষ হয়েছে। জুন তো সেখানে ওর ঠোঁট পরিষ্কার করে আর বলে, মা যাতে জানতে না পারে তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছো আর আমি তোমাকে নামের ওয়াইফ বানাতে বিয়ে করেছি। সু বলে, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো। জুন বলে, ডাকা কি যথেষ্ট হবে। জুন বলে, তুমি ভেবে দেখো। তারপরও কাজ করার জন্য চলে যায়। রাতে দেখা যায় শুধু ঘুমাতেই পারছিল না। জুন ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে। সু বলে, আমার পেট অনেক ব্যথা করছে। জুন বলে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব, কিন্তু সু বলে, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে যাব। জুন বলে, না। আরও সুকে সেখানে কোলে তুলে নেয় এবং হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে ডাক্তার ওকে চেক করে আর বলে, টেস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি সে মা হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে মেডিসিন খেয়ে নিয়েছে। আমি মানলাম এই মেডিসিন ভালো, কিন্তু বেশি ডোজ নিলে সমস্যা হতে পারে। তারপর ডাক্তার তাকে ওষুধ দিয়ে চলে যায়। জুন ওর হাত ধরে আর বলে, তোমার হাত এত ঠান্ডা কেন। সু বলে, আমি নিজেকে সামলাতে পারবো, তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। জুন বলে, না একদমই না, আমি আমার অসুস্থ স্ত্রীকে এরকম ভাবে ছেড়ে যেতে পারবো না। সেখানে নার্স আসে এবং সুকে ইনজেকশন দেয়।
জুন তো শুয়ের চোখে সেখানে বন্ধ করে ফেলে। নার্স বলে, আপনার হাজবেন্ড তো অনেক বেশি কেয়ারিং। সেখানে শুয়ের কাছে ওর গ্র্যান্ডমার ফোন আসে। ওর গ্র্যান্ডমা ওকে বলছিল তুমি খাবার খেতে এখানে এসো। সু তখন সেখানে যাওয়ার কথা বলে। তাকে জুন বলে, আমার ড্রাইভার তোমাকে দিয়ে আসবে। সেখানে সু ওকে ধন্যবাদ জানায় এবং জুন তার হাত ধরে ওকে বাড়িতে নিয়ে যায়। তারপরে সিনে দেখা যায় ও তার গ্র্যান্ডমার বাড়িতে ছিল। শুধু সেখানে লিনকে দেখে অনেক বেশি অবাক হয়। সুকে ওর কাজিন সিস্টার লিনকে দেখিয়ে বলে, সে তোমার হবু দুলাভাই, তোমার ছোটবেলার সুইট হার্ট এখন আমার হাজব্যান্ড হতে চলেছে। আশা করছি তুমি আমার জন্য অনেক বেশি হ্যাপি হবে। সু পাস্টের কথা ভাবছিল। 1 বছর আগে ওকে লিন বলেছিল, আমার পড়াশোনা শেষ হলে আমি তোমাকে বিয়ে করব। তারপর দেখা যায় গ্র্যান্ডমা তো সেখানে সুকে খাবার দিচ্ছিল। সেখানে সং সুকে বলে, আমি শুনেছি তুমি নাকি পড়াশোনা কমপ্লিট করনি, তুমি নাকি ফেল করেছিলে। সু বলে, এই জুনে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। সং বলে, তুমি পড়াশোনা করেও কি করে ফেলবে, মনে হয় না তুমি কোনো জব পাবে। সেখানে গ্র্যান্ডমা সুকে বলছিল, তোমার পড়াশোনা তো কমপ্লিট হয়ে যাবে, তাছাড়া তোমার বোন তো অসুস্থ থাকে, তুমি কেন বিয়ে করে ফেলছো না, তোমার অলরেডি অনেক বয়স হয়ে গেছে। সু বিয়ে করার জন্য নিষেধ করে। সেখানে গ্র্যান্ডমা বলে, সংকে দেখো, তার পড়াশোনা শেষ হয়ে গেছে আর সে এখন প্রাইমারি স্কুলে টিচারের জব করছে। আর লিনের সাথে ওর বিয়ে হতে চলেছে। লিনের তো ঘর বাড়ি টাকা পয়সা সবই আছে। সং বলে, গ্র্যান্ডমা আপনি কি ভুলে গেছেন সুয়ের প্যারেন্টস কত তাড়াতাড়ি মারা গেছে। আর সুয়ের বড় বোন তিয়ানকে ওর হাজব্যান্ড এত বেশি প্যারেশান করেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে। কোনো ছেলে কেনই বা এই বোঝাকে বিয়ে করবে। আর সু যে ফুড ডেলিভারির কাজ করে এ কথা গ্র্যান্ডমাকে সে বলে। সেখানে গ্র্যান্ডমা তো রেগে যায় আর সুকে বলে, তুমি এত ছোট কাজ কিভাবে করতে পারো, তুমি জানো আমার কত অপমানিত ফিল হচ্ছে। সু বলে, কিন্তু আমি একদমই লজ্জিত নই। সেখানে গ্র্যান্ডমা তো সুকে একজন বৃদ্ধ লোকের কথা বলে, যার 2টা বাচ্চা আছে। সু তো এবার অনেক বেশি রেগে যায় আর নিষেধ করে ফেলে। সেখানে গ্র্যান্ডমা এবং সুয়ের মধ্যে ঝগড়া হয়ে যায়। গ্র্যান্ডমা বলে, তুমি যদি আজকে এই বাড়ি থেকে বের হও, আমি তোমাকে আমার নাতনি হিসেবে আর মানব না। সু বলে, তাছাড়াও আপনি শুধুমাত্র আমার নামের দাদি, আপনি সবসময় সঙ্গের পড়াশোনা থেকে শুরু করে সবকিছুর ওপর খরচ করেছেন, কিন্তু আমার এবং আমার বোনের ওপরে 1 টাকাও খরচ করেননি। আমাদের দাদি হওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আর রেগে মেগে কষ্ট পেয়ে সে চলে যায়। কিছুক্ষণ পর সুয়ের কাছে মেসেজ আসে। লিনোকে বলেছিল, আমার মা আমাকে ফোর্স করেছিল সংকে বিয়ে করতে, আমাকে তুমি ক্ষমা করে দাও। সং অনেক ভালো একজন মেয়ে, আমি ওকে বিয়ে করব। অন্যদিকে জুন ওকে পিক করতে আসে আর ওকে বলে, তোমার কান্না কি হয়েছে, আমরা কি বাড়িতে যাব নাকি অন্য কোনো জায়গায়। সু বলে, অনেকক্ষণ ধরে বসে আছি তাই আমার পাগুলো নাম হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না। আর সু ভাবে কেউই আমাকে সাহায্য করবে না। ও তো উঠতে যাচ্ছিল, হঠাৎ করে ও জুনের উপরেই পড়ে যায়। জুন ওকে ছাতা দেয়, ওর পা ধরে আর বলে, তোমার পা তো অনেক ঠান্ডা হয়ে গেছে। আর ও সুকে সেখানে কোলে তুলে নেয়। সু তো অবাক হয়ে ওকেই দেখছিল। গাড়িতে সু ওকে বলে, তুমি যদি বাচ্চা চাও আমি তোমাকে বাচ্চা দিতে পারি। জুন বলে, তুমি এসব কি বলছো। ও বলে, আমার ফিজিক্যাল হেলথ ভালো আছে তাই আমি কনসিভ করতে পারবো, আর 1 বছরে আমি রিকভার হয়ে যাব। তোমার আর তোমার জিয়াং পরিবারের জন্য আমি তো এতটুকু করতেই পারি। সেখানে জুন বলে, তোমার কি মনে হয় আমার যদি বাচ্চারই দরকার ছিল তাহলে কি আমার কাছে মেয়েদের কমতি ছিল। সু বলে, যাই হোক, এগ্রিমেন্টে লেখা আছে আমার এসব ডিউটি পূরণ করতে হবে। তুমি আমার জন্য এত কিছু করেছো তাই আমি ভাবছি আমিও তোমার জন্য কিছু করতে চাই। জুন বলে, এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন আমাদের মধ্যে এসব কিছু নেই। সু বলে, তাহলে আমার বোনের চিকিৎসার ব্যাপারে কি। জুন বলে, আমি কোনো মিথ্যা কথা বলি না, তাছাড়া যদি বাচ্চাকে নিয়ে কথা আসে, তোমার বেলু বাচ্চার উপর নির্ভর করে না, তোমার বেলু তোমার নিজের উপরে নির্ভর করে। আমি যাই করেছি তার জন্য তোমাকে রিপে করতে হবে না। আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছ। জুন সুকে পানি দেয় আর বলে, আমার মনে হয় তোমার শেখা উচিত কিভাবে সেলফিশ হয়ে বাঁচতে হয়। তুমি সব সময় তোমার ঋণ পরিশোধ করার কথা ভেবো না। আর কোনো মানুষের উপর দয়া দেখানোর আগে ভাবো সে কি দয়া দেখানোর যোগ্য নাকি। তোমার যখন যা প্রয়োজন তুমি আমার কাছে চাইতে পারো, তোমার রিপে করতে হবে না। তুমি আমাকেও কিছুর জন্য অর্ডার করতে পারো। তারপর আমাদের বাড়ির সিন দেখানো হয়, যেখানে জুন ছিল এবং কিছুক্ষণের মধ্যেই শো আসে। শো জুনকে ডাকে এবং নিজের জামা সেখানে খুলতে শুরু করে। শো ভাবে, আমি মূল্যহীন, আমার কোনো যোগ্যতাই নেই, কেউ আমাকে পছন্দ করতেই পারে না। জুন তো সেখানে সুকে বলছিল, তুমি এসব কিছু কি করছো। জুনের কাছে আসে আর বলে, আমি সব কিছু ভেবে নিয়েছি। জুন ওকে জিজ্ঞেস করে, কি।
সো বলে এটাই যেটা আমি চাই, আমি সেটা পেতে পারি। আর দুজনের জামা সেখানে খুলতে শুরু করে। জুন বলে তুমি কি জানো তুমি কি করতে চলেছ? সো বলে হ্যাঁ আমি জানি, আর আমি এই সময়ে তোমাকে চাই। আর আমি সব কিছু কোনো এগ্রিমেন্টের জন্য নয়, তোমার ওয়াইফ আমি এই কারণেও নয়, আর তোমাকে রিপে করার জন্যও করছি না, আমি এই মুহূর্তে সত্যিই তোমাকে চাই। সেখানে জন্তুকে অনেক কাছে করে ফেলে আর বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি পালানোর জন্য, এখন যদি তুমি না যাও তাহলে আমাকে আর থামাতে পারবে না। সো ভালোবেসে ওর কানে কানে বলে আমি তোমাকে থামাতেও চাই না। সোনোকে শুয়ে ফেলে আর বলে তুমি শুরু করেছ। শোকে ধরে আর বলে হ্যাঁ আমি চাই। তারপর দুজনেই সেখানে অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। সোনোকে আবারও জিজ্ঞেস করে তুমি কি তোমার জ্ঞানে আছো? সে ওকে হ্যাঁ বলে এবং ওকে কিস করতে শুরু করে। এরকম ভাবেই তারা দুজনে নাইট স্পেন্ড করে। কিছুক্ষণ পর জুনোকে বলে তোমার গোসল করা কি হয়েছে? সে বলে হ্যাঁ অলমোস্ট। সেখানে জুন আসে আর বলে তুমি আধা ঘন্টা পর্যন্ত পানিতে বসে আছো, তোমার তো ঠান্ডা লেগে যাবে। আরও শুকে নিয়ে যায়। তারপর মধ্যরাতে শোকে বলছিল তুমি কি এখনো ক্লান্ত হওনি? জুন বলে আমি তো আগেই বলেছিলাম তুমি আমাকে থামাতে পারবে না। তারপর দুজনের ভালোবাসা আবারও শুরু হয়ে যায়। তারপর সকালে ও তো সেখানে জুনের বুকে ছিল আর ভাবছিল আমি কালকে রাতে কী সব করে ফেললাম। আর ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। জুন তো এসব দেখে স্মাইল করে আর বলে আমি আগে রেডি হচ্ছি। ওর যাওয়ার কিছুক্ষণ পর শো রেডি হয় এবং ওর কাছে ওর বান্ধবীর কল আসে। শোকে ওর বান্ধবী বলে আমাদের পড়াশোনা তো শেষ হয়ে যাবে, চলো শেষবারের জন্য পার্টি করি। শো তখন তার বান্ধবীর কথায় রাজি হয়ে যায়। সেখানে জুন আসে, তা ওকে তার সে রুমমেটের পার্টির কথা বলে, যেখানে পার্টি হবে সে পার্টির ঠিকানাও বলে। জুন বলে ঠিক আছে তুমি যেতে চাইলে যেতে পারো। শো বলে পার্টিতে ফ্যামিলি মেম্বারদেরকেও নিয়ে যাওয়া যায়, তুমি কি আমার সাথে যাবে? সেখানে জুন তো কিছুই বলে না। শো ভাবছিল সে আমার সাথে কেনই বা যাবে। জুন বলে 7টার পরে আমার মিটিং আছে। শো বলে আচ্ছা কোনো ব্যাপার না, তুমি তোমার কাজ করো, আমি একাই চলে যাব। তারপর শো তো সেখানে রুম ঠিক করছিল। জুন ওকে জিজ্ঞেস করে তোমার কাছে কি এই কাপড়ই আছে? ও বলে হ্যাঁ, শুধু খাবার খাওয়ার জন্যই তো যাব। জুন ওকে ডায়মন্ডের নেকলেস দেয়। শো নিতে চাচ্ছিল না। জুন বলে আমি চাই আমার ওয়াইফ সবার সামনেই নেকলেস পরুক, কারণ সে আমার জন্য অনেক অমূল্য একজন পার্সন। তো তখন সেটা নিতে বাধ্য হয় আর সেখানে জুনোকে 5 লক্ষ টাকাও দেয় আজকের পার্টির জন্য। জুন অবাক হয়ে যায় আর বলে এটা একটু বেশি হয়ে গেল না, আমি এত টাকা খরচ করতে পারবো না। জুন বলে কোনো ব্যাপার না, অবশিষ্ট টাকা তোমার কাছে রেখে দিও। সেখানে শুধু অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমাদের সে পার্টির সিন দেখানো হয়, যেখানে ও তার বান্ধবীদের কাছে যায়। সেখানে বান্ধবী বলে সে আমার বিএফ জয়ু। ছোট সবার সামনে সেখানে শো করছিল ও অনেক বড় কোম্পানিতে ইন্টার্ন হয়ে কাজ করছে। সবাই তো সেখানে একসাথে ড্রিঙ্ক করছিল। সবাই শুকেও ড্রিঙ্ক করতে বলে, ও বলে আমি ড্রিঙ্ক করতে পারবো না, এখানে ফলের জুস আছে আমি এটাই খেয়ে নিচ্ছি। অন্য সব বন্ধুরা তো বলাবলি করতে শুরু করে যে আমাদের সিনিয়র হয়, তোমার তাকে চিয়ার্স করা উচিত, কিন্তু ও বলে না আমি ড্রিঙ্ক করতে পারবো না। আরও জুস খেয়ে চিয়ার্স করে। সো তো রেগে যায় আর বলে আমি তো শুনেছি তুমি নাকি অনেক গরিব পরিবার থেকে বিলং করো, আমি তোমাকে আমার বাবার কোম্পানিতে চাকরানির জব তো দিতেই পারি, 10,000 টাকা কি যথেষ্ট হবে? সেখানে আরেকজন বলে 10,000 তো বেশি হয়ে গেছে, আমি তো 6,000-এ তাকে ওয়েট্রেসের জব দিতে পারবো, তাও আবার পারে। সবাই ওকে নিয়ে বিদ্রুপ করছিল। বান্ধবী বলে আমি জানতে পেরেছি তোমার বিয়ে আছে, তুমি তাকে আনোনি। শো বলে সে কোনো কাজে ব্যস্ত আছে। ওর বান্ধবী ওর কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করে ওর বিএফকে ফোন দেওয়ার জন্য, ও না করছিল, কিন্তু তার বান্ধবী কথা শোনে না। আর সেখানে জো তো ইচ্ছে করে ওর উপরে ওয়াইন ফেলে দেয় আর ও শোকে বলে আমি পরিষ্কার করে দিচ্ছি। শো বলছিল দরকার নেই। সবাই তো সেখানে কথা বলতে শুরু করে যে শোয়ের ফিগার অনেক বেশি সুন্দর। তখনই সেখানে জুনের এন্ট্রি হয় এবং ও তো সব কথাই শুনে ফেলেছিল। ও তো আসার পরে সেখানে শোকে কভার করে। শো বলে তুমি এখানে কেন? তোমার তো মিটিং ছিল তাই না? জুন বলে আমার মিটিং শেষ হয়ে গেছে, তোমার ক্লাসমেটদেরকে হাই বলার পর তারপর আমরা বাড়িতে যাব। সবাই তো জিজ্ঞেস করে সে কে। সেখানে জুন বলে আমি ওর হাজব্যান্ড। সবাই ওর জামা কাপড় দেখার পরই বুঝতে পারে ও অনেক হাই ক্লাসের একজন লোক। জুন তো সে বন্ধুকে বলে তুমি আমার ওয়াইফকে বাড়ি কাজ করার কথা বলছিলে। সে বন্ধু বলে আমি তো মজা করছিলাম। সেখানে জো তো বড় কোম্পানিতে কাজ করে এরকম শো অফ করছিল।
সেখানে জুন তো রেগে জিজ্ঞেস করে এই জুন নামের লোককে আমাদের কোম্পানিতে কি হায়ার করেছে, কে আমার ওয়াইফকে ইনসাল্ট করেছে, তুমি কি বুঝতে পেরেছ তোমার কি করতে হবে? সেক্রেটারি বলে, হ্যাঁ বস, বুঝতে পেরেছি, তার ইন্টার্নশিপ বাতিল করে দেওয়া হবে। আর মিস্টার জোয়ের বাবা যত টাকা ঋণ চেয়েছিল সেই ঋণও এখন তাদেরকে আর দেওয়া হবে না। সেখানে জোয়ের মুখ তো পুরাই বন্ধ হয়ে যায়। জুন তারপর দ্বিতীয় ছেলেটিকে বলে, তোমার বাবার হার্ডার কোম্পানির লোন তো সামনের মাসেই পে করতে হতো, কিন্তু ওনার প্রোডাক্টের সমস্যা, তাই ওনাকে জানিয়ে দিও যাতে এই মাসের মধ্যে লোন পে করে দেয়। সেখানে তৃতীয় ছেলে বলে, আমি তো শুধুমাত্র স্মাইল করেছিলাম। জুন বলে, তোমার বাবার জব আনস্টেবল হয়ে যাবে, মনে হচ্ছে এতে তোমার কোনো সমস্যা হবে না। জুন তারপর সব বান্ধবীদেরকে বলে, জুয়ের উপরে সে ওয়াইন ফেলে দিয়েছে আর তোমরা সবাই মিলে হাসছিলে তাকে না সাহায্য করে। সব বান্ধবীরা বলছিল, আমরা তো শুয়ের বান্ধবী, আমরা কেন তার সাথে খারাপ করব? জুন বলে, ফ্রেন্ডেরা এত খারাপ হয় না। জুন রেগে সেখানে সবাইকে বলে, আজকেই শেষবার শু তোমাদের সাথে ডিনারে এসেছে, পরের বার কাউকে ইনসাল্ট করার আগে 100 বার ভেবে দেখো, হতে পারে এতে তোমাদের ভবিষ্যৎ বেঁচে যাবে। এই কথা বলে ও তো শুকে নিয়ে সেখান থেকে চলে যায়। শু গাড়িতে ওকে জিজ্ঞেস করে, তুমি তো আসতে না, তাহলে কি হলো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুন তো সব কিছু ইনভেস্টিগেশন করেছিল। তাকে অ্যাসিস্ট্যান্ট বলে যে হোটেলের অবস্থা বেশি একটা ভালো মনে হচ্ছে না আর তার ফ্রেন্ডদেরকেও ভালো লাগছে না। জুন তাই সেখানে মিটিংটাকে ক্যান্সেল করে দিয়েছিল। জুন সেখানে বাহানা বানায় আর বলে, আসলে সেক্রেটারি লিয়ের অনেক বেশি খিদে পেয়েছিল, তাই আমরা এখানে এসেছিলাম। শো বলে, এর মানে তুমি সব কিছুই শুনেছিলে? সেখানে জুন ওর হাত ধরে আর বলে, পরের বার যদি এরকম কিছু হয় তুমি আমার নাম ইউজ করতে পারো আর আমাকে কল করেও ডাকতে পারো। শো ওকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার এত বেশি কেয়ার করো? জুন বলে, কারণ তুমি আমার দায়িত্ব। তারপর শো ওকে জিজ্ঞেস করে, আমরা শপিং মলে কেন এসেছি? জুন ওকে বলে, জামা কাপড় কিনতে। শো বলে, আমার জামা কাপড় আছে। জুন বলে, তুমি আমার ওয়াইফ হও, তুমি সব থেকে ভালোটা ডিজার্ভ করো। আরও তো শোকে সেখানে দামি দামি গহনাও কিনে দেয়, আরও সেক্রেটারিকে সেখানে কার্ড দেয় এসব কিছু বাই করার জন্য। তখনই ওর কাছে কল আসে। সেখানে জুন বলে, আমার মিটিংয়ে অনেক বড় একটা কাজ আছে, আমার নিজে ক্যাফেতে যেতে হবে, তুমি সেক্রেটারি লির সাথে শপিং করো। তারপর সেখান থেকে জুন চলে যায়। ও তো সেক্রেটারির সাথে সেখানে আংটি দেখছিল। সেখানে সং তো সেক্রেটারি লি এবং শুকে একসাথে দেখে ফেলে আর দুজনের ছবি ক্লিক করে গ্রুপের মধ্যে শেয়ার করে দেয়। ফ্যামিলি গ্রুপের সবাই তো বলা বলি করেছিল সে কি কারো মিস্ট্রেস হয়ে গেছে। সং তো সবাইকে মেসেজ করে বলছিল, আপনারা তো জানেনই তার কোনো বিএফ নেই, আর সে যদি এখন কারো মিস্ট্রেস না হয় সে এত দামি দামি শপিং কিভাবে করবে। অন্যদিকে শুধু বাড়িতে চলে আসে, সব সার্ভেন্টেরা সব জিনিসপত্র রাখে। জুন আসলে সেখানে শুয়োকে বলে, শপিং একটু বেশি হয়ে গেল না? জুন বলে, সব কিছু ঠিক আছে, টাকা তো খরচ করার জন্যই হয়। আরও 5 দিনের জন্য বিজনেস ট্রিপে যাওয়ার কথা বলে। শো বলে, নিজের খেয়াল রেখো এবং ভালোভাবে খাবার খেও। জুন বলে, তুমিও, আর খেয়াল রেখো কেউ যাতে তোমাকে বলি করতে না পারে, তোমার ফাইট ব্যাক করা শিখতে হবে। শো বলে, আমি এ ব্যাপারে খেয়াল রাখবো। জুনের যাওয়ার পরও ফ্যামিলি মেসেজ দেখতে পায়। যে গ্রুপের সবার মেসেজ দেখে ওর অনেক বেশি রাগ ওঠে। তারপর সকালে ও দেখতে পায় সব আত্মীয় স্বজনরা সেখানে সেক্রেটারি লিয়ের ব্যাপারে কথা বলছিল আর ওকে মিস্ট্রেস বলছিল। দুজনের কথা ভাবে, যেখানে জুন বলেছিল তোমাকে ফাইট ব্যাক করতে হবে আর তোমাকে সেলফিশও হতে হবে। শো সেখানে রিপ্লাই দেয়, সে আমার হাজব্যান্ডের সেক্রেটারি হয় আর আমার সব ব্যাপার থেকে দূরে থাকেন, এটাই ভালো হবে। সেখানে শোয়ের প্রথমবার নিজেকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছিল। তারপরও 5 দিন পর হসপিটালে যায় ওর বোনের সাথে দেখা করতে। নার্স ওকে বলে, আপনার বোনের অবস্থা আগের থেকে এখন অনেকটাই ভালো। শো তিয়ানের হাত ধরে আর বলে, এখন আমার হাজব্যান্ড অনেক বেশি বিজি, সে ফ্রি হলে আমি তোমার সাথে তার দেখা করাবো। ততক্ষণে ওর বোন তিয়ানের হাজব্যান্ড চলে আসে আর বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে জেলে পাঠিয়ে শান্তিতে থাকতে পারবে? আমি অলরেডি বেল পেয়ে গেছি। আর ও তার বোন তিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে। শো বলে, তোমার আর আমার বোনের ডিভোর্স অনেক আগেই হয়ে গেছে, তুমি এখন আর তার হাজব্যান্ড নও। সেই লোকটা শুকে বলছিল, আমাকে এখনই 1 লাখ টাকা দাও, না হলে আমি তোমার বোনের অক্সিজেন মাস্ক খুলে ফেলবো। আরও সেখানে তো তিয়ানের কাছে চলে যায়, শুধু সেখানে তার বোনকে বাঁচাতে ওকে আঘাত করে বসে। শুয়ের বোনও তো এই সব কিছু ফিল করতে পারছিল, শুধু সেখানে চিল্লায়। বোনের স্বামী ওকে আঘাত করতে যাবে তার আগে সেখানে অনেকগুলো বডি গার্ড এসে ওকে ধরে ফেলে। ও
ওর বোনের হাজব্যান্ড ওকে অনেক হুমকি দিচ্ছিল। সেখানে সু বলে আমার হাজব্যান্ড হচ্ছে জি গ্রুপের ওনার। তোমার কি মনে হয় তুমি কি আমার হাজব্যান্ডের কাছ থেকে বাঁচতে পারবে? তুমি আমাদের এখন কিছুই করতে পারবে না। ও তো ওর দুলাভাইকে সেখানে জুনের কথা বলে অনেক ভয় দেখায়। সেখানে পুলিশ আসে আর সে লোককে ধরে নিয়ে যায়। রিয়ানের জ্ঞান ফিরে শুধু হ্যাপি হয়ে যায় আর বলে আমি এখনই ডক্টরকে ডাকছি। কিছুক্ষণ পর সুখী ওর বোন বলছিল আমি তোমার সব কথাই শুনেছি, তোমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড জুনকি তোমাকে ভালোবাসে। সু বলে সে আমার অনেক বেশি কেয়ার করে এবং আপনার জন্য মেডিকেল টিম সেই অ্যারেঞ্জ করেছে। ওর বড় বোন তিয়ান অনেক বেশি হ্যাপি হয় আর সুকে বলে তার হাজবেন্ডকে তার পুরো পরিবারের সাথে দেখা করাতে। তখনই জুন আসে আর সুয়ের বোনকে বলে আমি জানতে পারলাম আপনার জ্ঞান ফিরে এসেছে, তাই দেখা করতে আসলাম। তিয়ান বলে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি আমাদের পুরো পরিবারের সাথে দেখা করতে পারো? জুন বলে হ্যাঁ অবশ্যই, আমি সব কিছুর ব্যবস্থা করব। সেখানে ও তারপর তার মায়ের কাছে যায়। ওর মা ওকে বলছিল তুমি কি মনে করো আমি ফুড ডেলিভারির মেয়েকে গ্রহণ করব? তুমি সুখে বিয়ে করেছো কিন্তু সবাই আমাকে নিয়ে আর আমার পরিবারকে নিয়ে মজা করছে। সেখানে জুন বলে মা বাবা যখন মারা যায় তুমি পুরো কোম্পানিকে একা সামলিয়েছিলে আর আপনি যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন আপনি সোফায় ঘুমিয়ে যেতেন, তখন আমি আপনাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিতাম। আমি জানি আপনি আমার জন্য কত কিছু করেছেন, আপনি আমাকে একা সামলেছেন, আমি আপনার কেয়ার করি, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি আপনিও আমাকে নিয়ে অনেক বেশি কেয়ার করেন কিন্তু আমি সুখে ভালোবাসি আর আমি চাই আপনি তাকে গ্রহণ করে ফেলুন। আমি জানি সে কোনো বড় পরিবার থেকে বিলং করে না কিন্তু তার হৃদয় অনেক বেশি নরম আর সে অনেক বেশি ইনোসেন্ট। আমি তার সাথে অনেক বেশি হ্যাপি আর আপনিও তো আমার খুশি চান, তাই প্লিজ আপনি তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন আমার জন্য। আমার বিশ্বাস আপনিও তাকে পছন্দ করতে শুরু করবেন। আর মা প্রথমবার আমি কাউকে ভালোবেসেছি আর আমি চাই আপনি তাকে অ্যাকসেপ্ট করেন কারণ আমি এখন সুখে পেতে চাই। সেখানে তখন ওর মাও রাজি হয়ে যায়। মা বলে সুকে বলে দিও সে আমার বংশের বউ, সে যাতে ভালোভাবে রেডি হয়। জুন তো হ্যাপি হয়ে চলে যায়। ওর মা পেছন থেকে বলে তুমি অনেক বেশি জেদি। তারপর আমাদের রাতে সে ডিনার পার্টি দেখানো হয় যেখানে ওর গ্র্যান্ডমা এবং ওর কাজিন সিস্টারেরা ছিল। জুনের মাকে সেখানে গ্র্যান্ডমা বলছিল শুধু মা বাবা ছাড়া বড় হয়েছে, বড়দের সাথে কথা বলার তার ভালোভাবে ম্যানার্স নেই। আর সুয়ের আঙ্কেল তো সেখানে ও ডেলিভারি করেছে, কিভাবে থালা বাসন ধুয়েছে এসব ব্যাপারে কথা বলছিল। এসব কাজ করেও কিভাবে ওর বোনের চিকিৎসার খরচ উঠিয়েছিল। সুয়ের সব আত্মীয় স্বজনরা ওর বদনাম করতে শুরু করে। তিয়ান সবাইকে থামানোর চেষ্টা করে কিন্তু সব আত্মীয় স্বজনরা তারপরেও সেখানে সুয়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। সেখানে জুনের মা বলে সে এখন চিয়ান পরিবারের বউ, সে ভালো কিনা এটা আমরাই ডিসাইড করতে পারবো আর আমি আমার পুত্রবধূ সুকে নিয়ে অনেক বেশি হ্যাপি। আর ওর শাশুড়ির কথায় সেখানে সবার মুখ বন্ধ হয়ে যায়। সেখানে সং বলে আপনি তো জানেনই না সে তার বোনের মেডিকেল বিল পে করার জন্য রাতে রাতে কত কাজ করতো আর খারাপ ইন করে অনেকগুলো কথাবার্তা বলে। জুন তো এবার রেখে যায় আর বলে অনেক হয়েছে, আমি এখন সবার সামনে সবকিছু ক্লিয়ার করতে চাই। সুকে বিয়ের কথা আমি আগে বলেছিলাম আর আমি সুকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম আর সু আবারও তার পড়াশোনা কমপ্লিট করছে। তাছাড়া ও এবার টপ 5-এর মধ্যে আছে আর ওর এখন এত যোগ্যতা আছে ও যেখানে ইচ্ছা কাজ করতে পারে। আর সব থেকে বড় কথা সু এখন আমার ওয়াইফ, তাই তাকে নিয়ে আপনাদের বেশি চিন্তা করতে হবে না। ততক্ষণে সেখানে লিন চলে আসে। সং এর মা সেখানে সবাইকে বলছিল লিন তো সুয়ের এক্স পিএফ হয়। সং বলে লিন এখন বিয়ের পর সব স্যালারি আমার কাছেই এনিয়ে দেয়, তার সব অ্যাকাউন্ট আমার কাছেই থাকে। তাছাড়া সবার কপালে তো এত কেয়ারিং হাজব্যান্ড জোটে না। তাছাড়া সু তোমাকে কি তোমার হাজব্যান্ড ওয়েডিং রুম দিয়েছে, মানে হাউস আর কি? জুন বলে তার কোনো প্রয়োজনই নেই, সে যেখানে চায় আমি তাকে সেখানেই হাউস কিনে দিতে পারি। সং এর বাবা সেখানে বলে এর মানে সে এখনো তাকে বাড়ি কিনে দেয়নি। সেখানে সং তো জুনকে বলে আমরা জানি আপনি অনেক বড় পরিবারের ছেলে কিন্তু আপনি আমার কাজিনকে ভালোভাবে ট্রিট করবেন। বড় বাড়ির তো অনেক বেশি নিয়ম কানুন থাকে আর তাছাড়া অনেক মিস্ট্রেসও থাকে। আমি আশা করি সুয়ের সাথে এরকম কিছু হবে না। আমি তো আমার হাজব্যান্ড লিনের সাথে অনেক বেশি সিকিউর ফিল করি কিন্তু সু তোমার কি? লিনও সেখানে ওর জব এবং বাজেট নিয়ে অনেক বেশি চাপা ছাড়ছিল। জন তো এসব ব্যাপারে জানার জন্য ওর সেক্রেটারিকে কল করে আর লিনের প্রজেক্টের ব্যাপারে কথা বলে। সেখানে সেক্রেটারি বলে সে প্রজেক্ট থেকে লিনকে বের করে দেওয়া হয়েছে কারণ সে প্রজেক্টে অনেক ধোঁকাবাজি হয়েছে আর মিস সং এর নামে যে বাড়ি কেনা হয়েছে তার পেমেন্টও ঠিকমতো করা হয়নি। সং তো এই সব কিছু একেবারেই বিশ্বাস করে না, আরও বলছিল না এসব মিথ্যা। সেখানে সেক্রেটারি আরও বলে বস আপনি যে বলেছিলেন মিস সুয়ের নামে ফ্রান্সে একটা বাংলো কিনতে, আমি সেটা কিনে ফেলেছি।
আর এখন শুধু ডকুমেন্টে সাইন করলেই সব কিছু হয়ে যাবে। সেখানে সঙের এবং লিনের মুক্ত পুরোই বন্ধ হয়ে যায়। জুন বলে ওয়াইফি মজা করে খাবার খাও। সেখানে জুন তো লিনকে এবং সঙকে বলে তোমাদের যদি কোথাও ঘর প্রয়োজন হয় আমি তোমাদের সাজেস্ট করতে পারি। ওরা তো সেখানে আর চাপাও ছাড়তে পারে না, আর কিছু বলতেও পারে না। সেখানে গ্র্যান্ডমা কিছু বলতেই যাবে, সো সেখানে দাদিকে বলে এগুলো ওদের মধ্যকার কথা, তাই সব কিছুর মধ্যে আপনাকে পড়তে হবে না। আর জুনের মা সুকে বলে আমি তোমার পছন্দের খাবার বানিয়েছি, আশা করছি তোমার ভালো লাগবে। জুনের মা তো সেখানে গ্র্যান্ডমাকে বলে সু এখন আমাদের বাড়ির বউ, এতে আমরা অনেক বেশি হ্যাপি। আর তাকে অপমান করা মানে আমাদের জিয়ান পরিবারকে অপমান করা। যেখানে সং এবং তার পরিবার অনেক বেশি জেলাস হয়। তারপর দেখা যায় সু তার বড় বোন তিয়ানকে বাই করছিল। সু তো জুনকে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি আজকে আমাকে সাপোর্ট করেছো। জুন বলে তোমার এই সব কিছুর জন্য আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আমি এই সব কিছু এই কারণে করেছি কারণ আমি করতে চেয়েছি। সু বলে কিন্তু এই সব কিছু এগ্রিমেন্টে লেখা ছিল না, আর তুমি কেনই বা আমার এত বেশি কেয়ার করো। তারপর ওরা বাড়িতে আসে। সেখানে জুনুকে বলে তুমি গিয়ে গোসল করো, আমি আরাম করতে যাচ্ছি। সু বলে আমি না বুঝতে পারছি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তোমার যা ইচ্ছা তুমি আমাকে দিয়ে করাতে পারো। সেখানে জন্তুকে কোলে তুলে নেয় আর বলে কি সত্যি সব কিছু করবে। সেখানে ওকে হ্যাঁ বলে। জুন বলে কালকে লয়ার আসবে আমাদের এগ্রিমেন্ট মডিফাই করার জন্য, আমি চাই তুমি সেখানে সাইন করো। তারপর সকালে লয়ার আসে আর বলছিল এখন নতুন এগ্রিমেন্ট বানানো হয়েছে, এখন ডিভোর্সের কোনো ব্যাপার নেই, আর বিয়ের সম্পর্কে যতগুলো বাচ্চা হবে দুজনে একসাথে দায়িত্ব পালন করবে। আর মিস্টার জুনের সব প্রপার্টির ওপর মিস সুয়ের বাচ্চার অধিকার থাকবে, আর মিস সুয়ের বাচ্চা হলে মিস্টার জুনের অর্ধেক প্রপার্টি তার হয়ে যাবে, আর সুয়ের জুনের কোনো কথাই শুনতে হবে না। আর মিস্টার জোন যদি তার ওয়াইফকে ধোকা দেয় তাহলে তার সব প্রপার্টি মিস সুয়ের হয়ে যাবে। মানে জুন সেখানে সুকে বিয়ের মধ্যে পুরো সিকিউরিটি দিচ্ছিল। সু তো এসব কিছু দেখার পর অনেক বেশি অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি পাগল হয়ে গেছো, এসব কিছু কি। সেখানে জুন বলে পাস্টের ব্যাপার পাস্টেই শেষ, এখন আমরা প্রেজেন্ট এবং ফিউচারের ব্যাপারে কথা বলবো। আর আগে যে এগ্রিমেন্ট তারা সাইন করেছিল সেই এগ্রিমেন্ট জুন ছিঁড়ে ফেলে। তারপরও সুকে বলে এখন আমাদের বিয়ে কোনো এগ্রিমেন্ট, ডিল বা সেল নয়, এখন আমাদের বিয়ে হচ্ছে প্রমিস এবং বিশ্বাস। আমি এখন তোমাকে প্রমিস করতে চাই আমি আমার সারা জীবন তোমার সাথেই কাটাবো, সারা জীবন তোমাকে ভালোবাসবো আর তোমাকে অনেক সুন্দর একটা ফ্যামিলি দিব। সুদো পুরো ইমোশনাল হয়ে যায়। সেখানে জুনোকে বলে তুমি আমাকে বলো তুমি কি সারা জীবনের জন্য মিসেস জুন হবে, আমার ওয়াইফ এবং আমার বাচ্চার মা হবে। সুদো হ্যাপি হয়ে যায় এবং তাকে বলে হ্যাঁ অবশ্যই। তারপর সেখানে তারা দুজনেই সাইন করে। সুকে বলে এসব কিছু কি স্বপ্ন, জুন বলে সব কিছু কোনো স্বপ্ন না, সব কিছু বাস্তব। তারপর জন্তু ওকে কোলে তুলে নেয় এবং বিছানায় নিয়ে যায় আর দুজনের রোমান্স সেখানে শুরু হয়ে যায়। সেখানে জুন ওকে কিস করে আর বলে এখন থেকে আমাদের বিয়ের নতুন শুরু। সেখানে সু ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে কবে থেকে ভালোবাসো। জুন বলে যেদিন আমি হোটেলে তোমাকে প্রথমবার দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি আমার ম্যারেজ পার্টনার হবে, কিন্তু কখনো ভাবতে পারিনি তুমি আমার হৃদয়ের সঙ্গী হয়ে যাবে। তারপর আমাদের মধ্যরাতের সিন দেখানো হয় যেখানে জুনোকে পানি খাওয়াচ্ছিল আর ওকে জিজ্ঞেস করে হানি তুমি কি ঠিক আছো। সে বলে 5 বার তো হয়ে গেছে। সেখানে জুনোকে বলে রাতের আরো অনেক সময় বাকি আছে। সে বলে না অনেক হয়েছে। সেখানে জুন বলে ওয়াইফি প্লিজ আজকের জন্য আমার কথা শোনো। তারপর দুজনের ভালোবাসা আবারও স্টার্ট হয়ে যায়। তারপরে সিনে আমরা সুয়ের হাতে প্রেগনেন্সি কিট দেখতে পাই। ও হতাশ ছিল। সেখানে ওর কাছে জুন আসে আর ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। সু বলে তুমি নিজেই দেখো। জুন সেটা দেখে আর বলে টেস্টের রেজাল্ট তো পজিটিভ হয়েছে, আর সকাল থেকে তোমার শরীর ভালো না, তুমি কোন টাইপের ওষুধ খেয়েছো। আরও ফোন করার জন্য যায়। সেখানে সু অবাক হয়ে বলে কি আমি মা হতে চলেছি, তুমি কি বাচ্চা চাও না। জুন ওকে ধরে আর বলে হ্যাঁ অবশ্যই চাই, কিন্তু আমাদের টেস্ট করানো উচিত। ও সেক্রেটারিকে কল করে আর বলে সব থেকে ভালো গাইনি ডাক্তারকে আনতে। আর সেখানে জন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং খুশিতে পুরো পাগলই হয়ে যায়। তারপর ডাক্তার এসে সেখানে সুকে চেক করে আর বলে বাচ্চার 4 সপ্তাহ হয়ে গেছে। সু তো হ্যাপি হয়ে যায় আর বলে হানি এটা আমাদের বাচ্চা।
সেখানে জুন বলে আমি কেন তার হার্টবিট শুনতে পাচ্ছি না। সেখানে ডক্টর বলে তার হার্টবিট শুনতে আপনার আরও কিছু সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেখানে জুন বলে আপনাদের এসব যন্ত্রপাতি আবার খারাপ হয়ে যায়নি তো? আমি আমার ওয়াইফকে তো অ্যাব্রোডে নিয়ে যাব চেক আপ করাতে। সেখানে ডক্টর বলে আমি টপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমার সব থেকে ভালো নলেজ আছে। ওর হাজব্যান্ডকে ধরে আর বলে তুমি ডক্টরের কথায় বিশ্বাস করো। জোন বলে আচ্ছা ওয়াইফি। জোন তো ডাক্তারকে জিজ্ঞেস করে সে প্রেগনেন্সির সময় কোন সময়ে কি খাবার খাবে আর কখন কি করতে হবে সবই আমাকে লিখে দাও। আর বাড়িতে কি শব্দ করা যাবে না আর কি কেমিক্যাল ইউজ করা যাবে না সবই জানাও। আরও অর্ডার দিয়ে ওর লোকদেরকে বলে সব সময় আমার ওয়াইফের সাথে যাতে একজন নার্স থাকে। শুধু ওর হাজব্যান্ডের কেয়ার দেখে সেখানে হাসতে শুরু করে। সেখানে জোন ওকে জিজ্ঞেস করে ওয়াইফি কি হয়েছে, তোমার কি বমি পাচ্ছে নাকি তোমার মাথা ঘুরছে, আমাকে বলো। সেও বলে আমার তো মনে হচ্ছে তুমি আমার থেকেও বেশি নার্ভাস। জোন বলে এরকম কিছুই না, আমি শুধুমাত্র তোমার কেয়ার করছি। সেও বলে আমি শুধু মা হতে চলেছি তাই তুমি আমার এত কেয়ার করছো, আর না হলে করতে না। জোন ওর গাল ধরে আর বলে তুমি কি আমার ভালোবাসার ওপর প্রশ্ন করছো? আমি তোমাকে কত ভালোবাসি তুমি কি জানো? সেও বলে ও আচ্ছা তুমি নার্ভাস না, তুমি কি ভুলে গেছো ফলিক অ্যাসিড এবং ভিটামিনের ওষুধ খেতে হবে? জোন তো জলদি করে সেখানে সেক্রেটারিকে কল করে এবং বলে সব থেকে ভালো ওষুধ আনতে। আরও তো সেক্রেটারিকে বলছিল কাজ করো পুরো ট্রাকই পাঠিয়ে দাও আর সব ওষুধ আগে হসপিটালে নিয়ে যেও এবং চেক করিয়ে নিও। সো বলে সব কিছু আবার বেশি হয়ে যাচ্ছে না তো, এতগুলো ওষুধ দিয়ে আমি কি করব? সেখানে জুন বলে তোমার জন্য যেটা ভালো হবে তুমি সেটাই খাবে, আর বাচ্চার খাবার দাবার সব কিছু জামা কাপড় সব ব্যবস্থা আমি করছি। শুধু স্মাইল করে। তখনই জুনের কাছে ওর গ্র্যান্ডপার কল আসে। গ্র্যান্ডপা জুনকে সুয়ের সাথে দেখা করানোর কথা বলে। শুধু নার্ভাস হয়ে যায় জুনের গ্র্যান্ডপা তাকে পছন্দ করবে কিনা এটা ভেবে। সেখানে জুন ওকে হাঁক করে আর বলে আমি তোমার পাশে আছি, কোনো সমস্যাই হবে না। তারপরে সিনে জুন তো সুকে নিয়ে ওল্ড হাউসে চলে যায় গ্র্যান্ডপার সাথে দেখা করতে। গ্র্যান্ডপা সুকে বলে তোমার কোনো কিছুর প্রয়োজন পড়লে আগে আমাদেরকে বলবে। সেখানে জুন বলে গ্র্যান্ডপা তার খেয়াল রাখার জন্য আমি আছি। গ্র্যান্ডপা তো খুশি হয়ে সেখানে সুকে খাবার দেয় আর বলে প্রেগনেন্সির সময় এই খাবার অনেক বেশি উপকারী। সু তার ব্যবহারে হ্যাপি হয়। তারপর দেখা যায় গ্র্যান্ডপা তো সেখানে জুনকে বলছিল তুমি কি আমার সাথে চেস খেলবে, আর সে তো জুনকে সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওর কাছে মা আসে আর তাকে বলে এই স্যুপ আমি বানিয়েছি তোমার জন্য। সু হ্যাপি হয়ে যায় আর বলে ধন্যবাদ মা, আর খেতে শুরু করে। যাওয়ার আগে জুন তো সেখানে সেক্রেটারিকে নজর রাখতে বলে। কিছুক্ষণ পর বাটলার আসে আর বলে গ্র্যান্ডপা দোয়া স্বরূপ আপনাকে একটা পুরনো পেন্টিং দিতে বলেছে, আর সে সুকে বলে আপনি কি এখন সেটা চুজ করতে চান? মা সুকে বলে তুমি এখন রেস্ট করো, পরে যেও। সু বলে মা কোনো ব্যাপার না, শুধুমাত্র পেন্টিংই দেখতে হবে, আমি দেখে আসি। আরও বাটলারের সাথে সেখান থেকে চলে যায়। সেক্রেটারি সব কিছুই দেখে। অন্যদিকে সুয়ের তো আশেপাশের সব কিছু ঠিক মনে হচ্ছিল না। শুধু বাটলারকে বলে আমরা কোথায় এলাম। তখনই অন্য কয়েকজন নার্স এসে ওকে ধরে ফেলে। সেখানে ডক্টর আসে আর বলে আপনি জিয়ান পরিবারকে বংশধর দিবেন, তাই গ্র্যান্ডপা বলেছে আপনার ভালো খেয়াল রাখতে। অন্যদিকে সেক্রেটারি আসে এবং জুনকে কানে কানে বলে ম্যাডাম পেন্টিং দেখার জন্য গিয়েছিল কিন্তু সে আর ফিরেনি। অন্যদিকে দেখা যায় ডাক্তাররা তো সেখানে সুকে ধরে ফেলেছিল। বাটলার সুকে বলে আপনি চিন্তা করবেন না, শুধুমাত্র এখানে আপনার চিকিৎসা হবে। সেখানে ডক্টর বলে তার তো টুইন হবে, ইনজেকশন লাগানোর পরই জানা যাবে তার শুধুমাত্র ছেলে বাচ্চাই হবে। ডাক্তার সেখানে অনেক সব কথাবার্তা বলছিল আর ওকে ইনজেকশন দেওয়ার জন্য যায়। সময় মতো জোন আসে এবং ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর জোনের গার্ডেরা সেখানে সবাইকে ধরে ফেলে। জুনের ওয়াইফকে বলে তুমি চিন্তা করো না, তুমি এবং আমাদের বাচ্চা ঠিক আছে। জুন তো সে ডক্টরকে বলে 2 বছর আগেই তো তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আর তুমি ব্যান করা মেডিসিন মানুষের ওপর প্রয়োগ করো, আর 5 বছরে কি জানি তুমি কত মানুষের জীবন নিয়েছো। ডাক্তার তো ভয় পেয়ে যায় আর বলে আপনার গ্র্যান্ডপাই আমাকে ডেকেছিল। সেখানে জোন বলে তার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করো আর তাকে জেলে দিয়ে আসো। তখনই গ্র্যান্ডপা আসে আর বলে আমি যা কিছু করেছি আমি আমাদের বংশের বাচ্চার জন্য করেছি। সেখানে জুন বলে আপনাকে আমার কিছু বলার আছে। প্রথমত আমাদের কোম্পানিতে আমার 51% শেয়ার আছে, আর তাই নিয়ম মোতাবেক আমি ডিসাইড করব আমার পরিবারের সব সম্পত্তির মালিক পরবর্তীতে কে হবে। আর আমি মেয়ে বা ছেলেদের মধ্যে কোনো ভেদাভেদি করি না। তাছাড়া আপনি তো ফান্ডের জন্য 270 মিলিয়ন টাকা বের করেছিলেন, আর এই কারণে আরও 300 বিলিয়ন টাকা লস হয়েছিল, আর আমি এসব ক্ষতিপূরণ আমার পার্সোনাল প্রপার্টির মাধ্যমে সব জোগাড় করেছি। আর আপনি এখন আমার ডিসিশন ছাড়া কিছুই করতে পারবেন না। আপনি আমার ওয়াইফ এবং বাচ্চার কাছ থেকে দূরে থাকেন।
আপনি যদি আর কোনো কাণ্ড কারখানা করেন, আমি জিয়ান পরিবার থেকে বের হয়ে যাব। গ্র্যান্ডপা বলে, তুমিও জিয়ান পরিবার থেকে বের হতে চাও, তাও আবার এই মেয়েটার জন্য। জোন বলে, গ্র্যান্ডপা আপনি কি জানেন না আমি যা বলি তাই করে দেখাই, তাই পরের বার কিছু করার আগে 1000 বার ভেবে দেখবেন। আর সেখান থেকে ও তার ওয়াইফকে নিয়ে চলে যায়। তারপর দেখা যায় রাতে কিভাবে বাচ্চাদের সাথে কথা বলে এসব ব্যাপারে ও পড়ছিল। তারপরও শুয়ে পেটের কাছে যায় আর বলে, গুড নাইট বেবি। জুন ভাবছিল কি জানি বাচ্চা কিছু বুঝতে পেরেছে কিনা, আর সেখানে তার পেটের মধ্যে কিস করে আর শুকে ধরে সেখানে হ্যাপি হয়ে ঘুমিয়ে পড়ে। কিছু মাস পরে সিন দেখানো হয় যেখানে জুনের টেবিলে বাচ্চাদের ব্যাপারে নানা ধরনের বই ছিল। ও তো সেক্রেটারিকে দিয়ে নানা ধরনের লিস্ট বানাচ্ছিল, তার বাচ্চা কি জামা কাপড় পরবে, কি খাবে না করবে, কি করবে, আর শুয়ের জন্য নতুন ফার্নিচার বানাতে আর কিভাবে ওর কেয়ার করা যায় সেসব ব্যাপারে কথা বলছিল। তখনই ওর কাছে শু আসে আর বলে, তুমিও না অনেক বেশি চিন্তা করো। জোন বলে, যে কোনো সময় বাচ্চা আসতে পারে, আমি কোনো কমতি চাই না। তারপরও বাচ্চা রুম বানাতে এবং নানা কিছুর জন্য কালার চুজ করছিল। সেখানে শু বলে, আমরা একটা ব্লু আর একটা পিঙ্ক করে ফেলবো, হতে পারে বাচ্চাদের ভালো লাগবে, কারণ ছেলেদের ব্লু পছন্দ আর মেয়েদের পিঙ্ক কালার। সেখানে জোন বলে, জেন্ডার মোতাবেক আমরা কালার রাখতে পারবো না, হতে পারে বাচ্চার অন্য কোনো কালার পছন্দ হতে পারে। আর সেক্রেটারিকে ইয়েলো, রেড এবং গ্রিন রাখতে বলে। শু বলে, তুমি তো আসলে অনেক বেশি জিনিয়াস। জোন ওর পেটে হাত রাখে আর বলে, তোমাকে বাচ্চার আবার প্যারেশান করেনি তো, তারা অনেক বেশি নটি হয়ে গেছে। শু হাসে আর বলে, তারা তো শুধুমাত্র একবারই লাথি মেরেছে, আমার তো মনে হচ্ছে তারা একেবারে তোমার মতোই অনেক বেশি পাওয়ারফুল। জুন সেখানে ওর ওয়াইফের কথা শুনে হাসতে শুরু করে। জুন তো সেখানে নিচু হয়ে যায় এবং তার গর্ভে মাথা রাখে আর বাচ্চাদেরকে বলছিল, মাকে বেশি প্যারেশান করো না। জুন বলে, এক সাইডের বাচ্চা তো অনেক জোরে জোরে লাথি মারছে, সে তোমার মতো আর্টিস্ট হবে, আর আরেকজন বাচ্চা তো অনেক আস্তে আস্তে লাথি মারছে, মনে হচ্ছে সে অনেক জেদি হবে। সো তার হাজব্যান্ডের কথা শুনে হাসতে শুরু করে আর বলে, তুমিও না সারাদিন নানা ধরনের বই পড়তে থাকো, এত পার্সোনালিটির ব্যাপারে তুমি কিভাবে জানো? সেখানে জুন বলে, আমার বাচ্চা আমি তো জানবই। সেখানে জুন তার ওয়াইফকে বলে, চলো আমরা শপিং করতে যাই। তারপর দেখা যায় তারা দুজনেই মলে ছিল শপিং করার জন্য। তারপর সেখানে জুন যখন জামা দেখতে পায়, ও তো বলছিল বাচ্চাদের জামা তো 3 বছর থেকে শুরু হয়, 1 মাসের জন্য নয়। সেখানে সার্ভেন্ট বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আপনি তো বাচ্চার ব্যাপারে অনেক নলেজ রাখেন। তখনই দেখা যায় শুয়ের পেট তো অনেক বেশি ব্যথা করতে শুরু করে। জুন তো জলদি করে শুকে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমাদের হসপিটালের সিন দেখা যায়, শুয়ের ডেলিভারি করা হচ্ছিল। সেখানে ওকে তার হাজব্যান্ড বলে, তুমি একটু সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার পাশেই আছি। অনেক কষ্টের পর সেখানে বাচ্চার জন্ম হয়, একটা ছেলে বাচ্চা এবং একটা মেয়ে বাচ্চা। অন্যদিকে সেই রুমের বাইরে আমরা জুনের মা এবং তিয়ানকে দেখতে পাই। তারা দুজনেই সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সেখানে ডক্টর আসে আর বলে, টুইন্সগুলো অনেক বেশি হেলদি হয়েছে। জুন তো খুশিতে সেখানে কান্না করে ফেলে আর তার ওয়াইফকে বলছিল, কংগ্রাচুলেশন আমার ওয়াইফি, ফাইনালি তুমি তো মা হয়ে গেছো। সেখানে শু বলে, তুমিও তো বাবা হয়ে গেছো। জুন বলে, তোমাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য, আর তার ফরহেডে কিস করে। তারপর বাড়িতে দেখা যায় জুনের কোলে তার 2জন বাচ্চা ছিল। এসব দেখে তো সেখানে জুনের মা এবং ওয়াইফ অনেক বেশি হ্যাপি হচ্ছিল। জুনের মা শুকে বলে, দেখো 6 মাস হয়ে গেছে, কিন্তু তোমার বাচ্চার বাবা এখনো পাগল বাবাই রয়ে গেছে। শো বলে, মা আপনি তো জানেনই না, ও তো এখন থেকে বাচ্চাকে গল্প শোনাচ্ছে, গল্প শোনালে নাকি বাচ্চারা অনেক বেশি বুদ্ধিমান হয়, এই কারণে। শোয়ের বোন তিয়ানো তো ওর কথায় হাসতে শুরু করে। অন্যদিকে জোন তার ওয়াইফকে বলছিল, দেখো বাচ্চারা কান্না করছে। মা তো সেখানে তিয়ানকে বলে, চলো আমরা স্যুপ নিয়ে আসি, আর দুজনকে একা ছেড়ে চলে যায়। জোন তো সেখানে শোকে বলে, তোমাকে পাওয়ার পর আমি অনেক বেশি হ্যাপি, তুমি আমাকে এত বেশি কিউট বাচ্চা দিয়েছ। শো বলে, তুমি আমাকে এরকম ভাবেই সামলে রেখো যাতে আমি তোমাকে এরকম ভাবে হ্যাপি করতে পারি। জোন তো হ্যাপি হয়ে ওকে কিস করে। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।